মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের সাউথ প্লাজায়? তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, ওদের যে বিজয় দিবস সেইটা উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এদিকে দেখলাম পতাকা আপনার আইএসআইএস স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি, তো বিএনপি কে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। সম্ভবত এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ সাড়ম্বরে আয়োজিত হলো বাংলাদেশে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের আয়োজনে বেশ একটা জমকালো আয়োজন অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা, জামাতের আমির সহ আরো অনেকেই গুরুত্বপূর্ণ অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এবং এই প্রথমবারের মতোই আমরা দেখছি বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা বেসাড়ম্বরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, যেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আপনার প্রতিক্রিয়া? দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট আপনার তোফায়েল আহমেদের জানাজা হয় না, আর সেইখানে যিনি গালিগালাজকে একটা শিল্পে পরিণত করেছিল, অসভ্যতা, মহিলাদেরকে অপমান করা, মহিলাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, যেটা বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম কোনোটাই অ্যালাউ করে না, সেই ভদ্রলোককে জানাজা হলো সাউথ প্লাজায়। কাজেই এই যে একটা অসভ্যতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছেন। এখন আপনি আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, দেখেন আমাদের বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, আমাদের তার একটা সভ্যতা ভব্যতার মধ্যে একটা ডেকোরাম মেনটেন করে, আমার যদি স্মৃতিতে বিট্রে না করে, তাহলে এই প্রথম কোন স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হলো আপনার দক্ষিণ প্লাজা, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা কিন্তু কোনো কিছু না লেখা থাকলেও দক্ষিণ প্লাজা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যেখানে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়েছেন দক্ষিণ প্লাজায়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কি মাহাত্ম্য! এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলেছিল কানাডাকে 53rd স্টেট হিসেবে করার জন্য। 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস চুক্তি করে যেভাবে বর্তমান সরকারের ডানা বা পালক কেটে দিয়ে গেছে, আপনার দেশকে একটা পরাধীনতার শৃঙ্খলে, এটা আমরা বলছি না, এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও বলছে। বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বলেছেন এই চুক্তি হচ্ছে রবার্ট ক্লাইভ এবং মীর জাফরের চুক্তি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাউথ প্লাজায় উদযাপন, তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, বিজয়, ওদের যে বিজয় দিবস সেইটা উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে, এবং তখন তো গভর্নমেন্ট না করতে পারবে না। যদি অন্য দেশেও করতে চায় যে ঠিক আছে সাউথ প্লাজায় আমরা করব, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আপনি যেটা বলছেন জামাত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না, তবে জামাতকে তারা ইউজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অভ্যাস হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে তারা মৌলবাদী দলগুলোকে ব্যবহার করে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নামানোর জন্য। এই জন্য দেখবেন আপনি ক্লিন্টনও এসে জামাত ইসলামকে বলেছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যে জামাত একটা মডারেট দল, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মানে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতা না,
তারা সপ্ত নৌবহর পাঠিয়েছিল নভেম্বরের শেষে, এবং তখন যদি সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা নৌবহর না পাঠাতো, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো। এখন আমাদের স্পিকার বা অন্যরা যারা বললেন, তারা তো একটা তো ভদ্রতা আছে, যেমন ভারতকে তো সবাইকে আমরা পরীক্ষিত বন্ধু বলি, স্পিকার সাহেব ভারতকে নিশ্চয়ই পরীক্ষিত বন্ধু বলবেন। কিন্তু এই যে বাড়াবাড়িটা আমরা দেখছি, আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না, প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল। দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আপনি কি আমরা দেখেছেন যে অন্য কোনো বার মানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এরকম সাড়ম্বরে উদযাপিত হয়? মানে এবার ফেসবুকে বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা ঢাক ঢোল পিটিয়ে অভিনন্দন জানালো, শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে একটু ছন্দপতন কিনা, যদি ছন্দপতন হয়ে থাকে এটি কি বিশেষ কোনো গুরুত্ব রয়েছে? আপনি বঙ্গবন্ধু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার কথা বাদ দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো বেশ কয়েক বছর প্রেসিডেন্ট ছিলেন। গণতন্ত্রের মা বলে খ্যাত যারা মনে করে, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া তো 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন সাফল্যের সঙ্গে, শক্তিশালী ভাবে, বড় দল হিসাবে। ওই ওনার আমলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আমরা দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের, আপনার এর নাম কি, এই সাউথ প্লাজায়। আর জামাতের রাজনীতির বৈপরীত্যটা দেখেন, জামাত এখানে কোকোকলা খায় না, কারণ এটা ইহুদিরা বানায় বা খায় না, বা না খাওয়ার ভান করে। জামাত ইরানের পক্ষে অংশগ্রহণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে না, চীনের হচ্ছে না, ভারতের হচ্ছে? এইটা হচ্ছে একটা ভণ্ডামি। সবার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে তার সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রাজনৈতিক দলগুলো দেখে, তারা ভুলে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারকেই সমর্থন করে বা যে শক্তিকেই ক্ষমতায় আনতে চায়, আলটিমেটলি তারা পারে না। ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশে উদাহরণ আছে, ফিলিপাইন, এই যে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে সবাই। এবং মার্কোসেরই হোয়াইট বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব হয় না। আমাদের সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার আইএসআইএস স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি, তো বিএনপি কে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য আমি এই ঘটনার নিন্দা জানাই। তারা তাদের যুক্তরাষ্ট্রের তাদের এম্বাসির ভেতরে যা ইচ্ছা করুক, বন্ধু রাষ্ট্র ঠিক আছে উদযাপন করুক, কিন্তু সাউথ প্লাজায় স্পিকারের উপস্থিতিতে এবং জামাত বলে পরীক্ষিত বন্ধু, তো জামাত 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গেছে। কারণ 71-এ জামাতই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা সেদিনও প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিয়েছে, সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে ডেইলি স্মরণ করায় দেয়। সেটা হচ্ছে একটা দলের সাধারণ সম্পাদক অনবরত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরাসরি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি বলছেন যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না, এটা ভারতের বিজয় দিবস। তিনি কখনো বলছেন একটা বলের পিছনে 11 জন মানুষ কেন দৌড়াবে, এটা কোনো কিছু হলো বা এটা কোনো খেলা কিনা। আবার কখনো বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা, এখানে কোনো গবেষণা নাই, এখানে হিন্দুপন্থী শিক্ষকদের কারণে বাজেট বরাদ্দ হয় না। এই যে অনবরত একের পর এক আপত্তিজনক কথাবার্তা, মানে
এটির আসলে কারণ কি? বাংলাদেশ কি একটা বিশেষ গোষ্ঠীর উর্বর ক্ষেত্রে পরিণত হলো? যা ইচ্ছে তাই বলে যাবে এবং সেটির কোনো জবাবদিহিতা নেই? দেখেন, এবি পার্টি বা আমার বাংলাদেশ নামটা নিয়েছে ওরা ভণ্ডামি করে। একচুয়ালি ওদের নাম হওয়া উচিত ছিল আমার পাকিস্তান পার্টি, এপি পার্টি। তো যাই হোক, তারা বাংলাদেশের রাজনীতি করতে হবে বলে আমার বাংলাদেশ নাম দিয়েছে। এখন এটি হচ্ছে জামাতের একটা আপনার আউটফিট বা জামাতের একটা বি টিম বা সি টিম। জামাত তো ধরেন অনেকগুলো বি টিম সি টিম করে রাখে। জামাত নিজে একটা, জামাত আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, জামাত এখন বিএনপির মধ্যে গুপ্ত আছে, জামাত এবি পার্টি করেছে, জামাতের ওই যে ইনকলাব মঞ্চ আছে, জামাতের নিরপেক্ষ মঞ্চ, একটা নিরপেক্ষ যারা বলে বাংলাদেশে আমরা নিরপেক্ষ, তারা একটা দল। এনসিপি ও জামাতের যুব শাখা আমি মনে করি, কারণ জামাত ইসলামের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, জামাত ইসলামের কোনো যুব শাখা নেই। এবং ডক্টর আব্দুল্লাহ তাহের জামাতের অত্যন্ত ব্রিলিয়ান্ট নেতা জামাতের জন্য। তো উনি বলেছে যে আপনার নাহিদদের আমরা নার্সিং করেছি, আমরা গ্রুমিং করেছি। তো এই এই যে এবি পার্টির যে ফুয়াদ সাহেব, আসাদুজ্জামান ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে যখন আমরা বিভিন্ন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি 22-23 সালে। তো তখন থেকেই আমি তখনও তার এত অবস্থা দেখিনি। একটা বোধহয় তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে সবসময় শিরোনামে থাকতে চায়। দল তো খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, নির্বাচনও তাদের ফলাফল খারাপ, কিন্তু সে যেটা 16 ডিসেম্বর নিয়ে অধ্যত বলেছিল অমার্জনীয় অপরাধ, এবং তখন তার দলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সাহেব বলেছিল এটা ঠিক হয়নি, আপনার মনে আছে কিনা? এটা হচ্ছে জামাতদের ফ্যাশন, জামাত এবং জামাতপন্থী দলে, যে একজন বলবে অপমান করবে, আরেকজন বলবে ঠিক হয়নি। আর মুক্তিযুদ্ধ এতই শক্তিশালী এবং মুক্তিযুদ্ধ বাঙালির আত্মায় এমন করে যে মুক্তিযুদ্ধের দল হিসাবে তাল পাওয়ার চেষ্টাও জামাত করে। এই জন্য দেখেছেন এক এমপি বলেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, পরে দেখা গেল জন্ম 81 সালে, আবার ওর বাবা বেঁচেও আছে। এটা কারণ হচ্ছে জামাত বুঝতে পারছে না মুক্তিযুদ্ধকে কি মানে অভিনয় করে মাথায় রাখবে, না বুকে রাখবে, নাকি পায়ের তলে রাখবে, যেটা ওদের আসল মোটিভ। আর ফুয়াদ এর আগেও আমি দেখেছি ক্রিকেট নিয়ে, খেলা নিয়ে, ফুটবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটাও একটা আপনার অসভ্য বক্তব্য। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশকে তালেবানের দিকে নিতে চায়, এবং এক্ষেত্রে আমি বলবো বিএনপি কে অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মুক্ত বুদ্ধি চিন্তার চর্চার ক্ষেত্র বাংলাদেশকে করব, গণতন্ত্রের পথে আগাবো, নাকি তালেবানীকরণ করব। কারণ বিএনপির আমলে কিন্তু প্রথম আমরা শুনেছি স্লোগান আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপির আমলে 2001 থেকে 6 আমরা দেখেছি 64টা জেলায় একযোগে বোমা হামলা। আমার এক ব্যক্তিগত আমার ক্ষতি, আমার ক্লাসমেট ছিল শহীদ সোহেল আহমেদ, সহকারী জজ, 2005 সালে হত্যার শিকার হয়েছিল জঙ্গিদের কাছে। রাজশাহী জোনের বাংলা ভাই, তারপরে সায়ক, পরে বিএনপি গ্রেপ্তার করেছিল, বিএনপি সরকারি বিচার করেছিল, এই জন্য তারা ধন্যবাদ পাবেন। কিন্তু তারা এই যে জঙ্গিবাদ বা মৌলবাদের সঙ্গে আপোষ করে, কিন্তু কার ক্ষতি হবে জানি না, সবচেয়ে ক্ষতি হবে বিএনপির। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ এবং এই যে এই সফট বুদ্ধিজীবী স্টাইল যেটা ফুয়াদরা করে, অ্যাকচুয়ালি তো বুদ্ধিজীবী না, মানে একটা আপনার মৌলবাদের একটা আধুনিক রূপ, স্যুট প্যান্ট পরার রূপ আর কি। আবার টাইটেলও আছে একটা ব্যারিস্টার। আমাদের দেশে কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন আর শওকত আলী খানের পর আমি আর বাংলাদেশে কোনো প্রগতিশীল ব্যারিস্টার পাইনি। ভারতবর্ষে যারা লন্ডনে গেছে বুর্জুয়া দল করতে, ওইখানে গিয়ে ব্যারিস্টার হয়ে কমিউনিস্ট হয়েছে, জ্যোতি বসু, তারপরে আপনার আরো অনেক নেতা। আর আমাদের গুলো ব্যারিস্টার হয়ে এসে এখানে সুবিধাবাদী, জামাতিকরণ, আর জামাত অবশ্য আপনার জামাতের ফান্ড থেকে যখন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ খালেদা জিয়া সরকারের 2 মন্ত্রী ছিল, তখন তারা আপনার ফান্ড পেয়েছিল, এবং তারা তো রাজনৈতিকভাবে ফান্ড ব্যবহার করে, তারা প্রায় 105 ব্যারিস্টার বানিয়েছিল। এখন সেগুলোর অত্যাচার আমাদের জাতিকে সহ্য করতে হতো। তো সুতরাং এই ফুয়াদকে এত, অবশ্য আমি আরেকটাও মনে করি এত বেশি গুরুত্ব দেওয়ারও কিছু নাই, বরং আমাদের যারা আইনজীবীরা আছে তাদের আরো মুখ খুলতে হবে। কারণ আমি একটা বিষয় খুবই আশাবাদী, আমার এই পবিত্র দেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা ধর্মীয়
ধর্ম পালনকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ। এইটা ধর্মান্ধতার বাংলাদেশ না। এই অ্যাটেম্প বহুবার তারা নিয়েছে, এখনো হয়তো ইউনূস যে চলে গেছে এইটা জামাত এবং এবি পার্টি ভুলে গেছে, মনে করছে এখনো তারা ক্ষমতায়। এই ভুল ভাঙানোর জন্য বিএনপি যা করার দরকার, বিএনপি সেটা করা উচিত, না করলে জনগণ করবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই দেশ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আমি একমত যে তাদেরকে গুরুত্ব দেওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু একের পর এক মানে তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলতেন আমাদের কোনো মানে আপনি বেশ গুরুত্ব দিতেন না। আমাদের উত্তর দিতে হবে, আমাদের পাল্টা বক্তব্য দিতে হবে, আপনি ঠিক। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন তখন তো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। অবশ্যই। নচেত এরপর তো আরো ভয়ঙ্কর সব কথাবার্তা আসবে। এবং একটি বিষয় আপনি যেটা বলছেন, তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এর মাধ্যমে তারা যে মানসিকতা প্রকাশ করাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে গবেষণা হচ্ছে না, এটি কোন ধরনের মন্তব্য আবার? হ্যাঁ, গবেষণা নেই, গবেষণার জন্য বরাদ্দ নেই, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, কিন্তু এখানে আবার সাম্প্রদায়িক কথা জুড়ে দেওয়া, হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে এগুলো হচ্ছে না, এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে? মানে স্পষ্ট একটা বিভাজনের ব্যাপার। হ্যাঁ শোনেন, জামাত এবং এই যে এবি পার্টি এবং অন্যান্য দলগুলো যারা ইসলামের পবিত্র ইসলামের মতো এত একটা মহান ধর্মের নামে ধর্মীয় দলের দাবি করে, উনি সমস্ত সভ্যতা বিরোধী কাজ করে। এরা হচ্ছে প্যাথোলজিক্যালি এন্টি বাংলাদেশ। এদের কোনো জন্মের দরকার নেই। মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি দেখে তা রাজাকার না, তা না। রাজাকার হচ্ছে একটা চেতনা, পাকিস্তান বিরোধিতা একটা চেতনা। ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্ম, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাতের যে ছেলেটা ডাকসু নির্বাচনে লিখেছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর হাইজাকার, বয়স ছিল ছেলেটার 22 বছর, তাকে তো আর কেউ শিখায়নি, তাকে শিখিয়েছে তার দল শিবির। শিবিরের যে কারিকুলাম এটাই আছে। শিবিরের একটা পত্রিকায় লিখেছিল না গত ডিসেম্বরে যে মুসলমানরা এখন দুঃখ করে যে কেন 71-এ যুদ্ধ করেছিল, পরে আবার তারা তুলে নেয়। এখন বিএনপি সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব সরাসরি কথা বলা পছন্দ করি, সবামূলী আমি বলেছি যে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে গণতান্ত্রিক ভাবে, নাকি একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু রাজাকার, একটু আপনার তালেবান, আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব, আবার গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ প্লাজায় সংবর্ধনা, এগুলো করতে গেলে বিএনপি হয়ে যাবে নো হয়ার। এইটা বিএনপির করা ঠিক হবে না। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। আমি জেলা উপজেলার খবর পাই তো, এরা আর কোথাও কোনো জায়গা পাচ্ছে না বলে মিডিয়া আছে, তাদের কথা বলতে তো ট্যাক্স দিতে হয় না, যে কারণে বলছে, কিন্তু এটাকে খাটো করে দেখা যাবে না। এবং এটার পিছনে আপনার অনেকগুলো পাপীরা রয়েছে। ওই যে আমার দেশ নাকি পত্রিকা আছে, সেইটা একটা মৌলবাদী প্রচারের কারখানা, এরকম অনেকগুলো আছে। এর বিরুদ্ধে আমি মনে করি আমাদের আরো পত্রিকা হওয়া দরকার, আমাদের প্রচারণা হওয়া দরকার, এবং আমাদেরকে এই শক্তিগুলোর বিরুদ্ধে। এবং আমরা ভুলতেই চেয়েছিলাম, বিশ্বাস করেন পান্না ভাই, আমরা ভুলতেই চেয়েছিলাম যে আর মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যু আর তুলবো না এত বছর পর, কিন্তু জামাত, এবি পার্টি এবং বিশেষ করে মহা টাউট, মহা বাটপার, লোভী, দুর্নীতিবাদ, শিশু হত্যাকারী ডক্টর ইউনূস আমাদেরকে আবার সেই প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য বড় অভাব অনুভব করছি খালাম্মার বা শহীদ জননী জাহানার ইমামের, যিনি জাতির সময় দাঁড়িয়ে গিয়েছিলেন, আদালত হয়েছিল। যাক, আমরা জাহানার ইমামের পুত্র সমরা রয়েছি, পুত্র কন্যারা, আমরা কোন অবস্থাতেই আমাদের এই বাংলাদেশকে মৌলবাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা। জাহানারা ইমামের প্রসঙ্গ যখন তুললেন, আমি এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে জাহানারা ইমাম প্রসঙ্গেও আপত্তিকর মন্তব্য করার চেষ্টা করেছেন। যার প্রসঙ্গে কথা বলছিলেন যে ব্যারিস্টার আহমদুজ্জামান ফুয়াদ, তিনি বলছিলেন যে তার প্রসঙ্গে কথা বলতে নেগেটিভলি, মানে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, একটা টেলিভিশনে বলছেন, তাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। মানে এই সব অধ্যত্ত শেষ কোথায়? দেখেন, লেনিন বলতেন, মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, রুশ বিপ্লবের মহানায়ক, একটা নতুন সমাজ এনেছিলেন।
উনি বলতেন যে যার যদি আমার প্রশংসা করে, অর্থাৎ উজ্জ্বল যার, তাহলে বুঝতে হবে আমি রং সাইডে আছি। তো সেরকম এই এবি পার্টি, জামাত, এনসিপি, তারপরে আপনার হেফাজত, এরা যদি জাহানার ইমামকে প্রশংসা করে তাহলে বুঝতে হবে জাহানার ইমাম মৃত্যুর পরে গিয়ে বোধহয় ওদের দিকে চলে গেছে। কিন্তু ওরা যখন জাহানার ইমামের এখনো নিন্দা করছে, তাহলে খালাম্মা ঠিক পথে আছে, আমরা ঠিক পথে আছি, বাংলাদেশ ঠিক পথে আছে।